প্রাণ রক্ষায় সেনানিবাসে 626 জন, নিজ উদ্যোগে ফিরলেন 615, 4 জন আইন শৃঙ্খলা বাহিনীর জিম্মায়, জানালো আইএসপিআর। শিগগিরই স্বাধীন গণমাধ্যম কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। আপাতত নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয়, জানালেন শিক্ষা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা। উপস্থিত 5 ডজনের বেশি কূটনীতিক। এবার নারায়ণগঞ্জে হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা। রাজধানীর লালবাগ থানায় মামলা নিতে পুলিশের গড়িমসি। এবং 1 মাস পর পুরোদমে খুলল স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের কলেজ তো অনেকদিন পরে খুলছে, তো মোটামুটি ভালোই লাগছে। অনেক ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট ছিলাম। আসলে এটা বলে বোঝাইতে পারবো না, অনেক আনন্দ লাগতেছে। পরিচিত মুখ, প্রিয় প্রিয় টিচারদের চেহারা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। প্রাণ রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার 626 জন। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে স্ব-উদ্যোগে সেনানিবাস ছাড়েন 615 জন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এই সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। এর মধ্যে 4 জনকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে 7 জন সেনানিবাসে অবস্থান করছে। স্বাধীন গণমাধ্যমের পথে বাধা সব আইন সংস্কার করার কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কর্মস্থলে যোগদানের প্রথম দিনে সংবাদ সম্মেলন করে তিনি জানান, সাগর রুনি হত্যা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে করা হবে। সেন্সরশিপ নিয়ে সংশ্লিষ্টদের কথা বলে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে বলেও জানান তিনি। যে সকল সিনেমা সেন্সর বোর্ডে আটকে আছে, সংশ্লিষ্টদের সাথে কথা বলে তা প্রচারের ব্যবস্থা করা হবে বলেও জানান এই উপদেষ্টা। দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো স্থান আমরা এখানে দেখতে চাই না এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে। সাংবাদিকের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, সাময়িক সময়ের জন্য আগের শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া যত দ্রুত সম্ভব সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষাগত যোগ্যতা দেখে ভিসি প্রদান করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এর সময় এসব কথা বলেন তিনি। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না, কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না, বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে। কিন্তু যাই আমরা করি না কেন, হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে, যেমন নবম শ্রেণীতে এবং তাদের যাতে কোনোভাবেই, ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এর সময় এসব কথা বলেন তিনি। বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে স্পোর্টস ইনস্টিটিউট হচ্ছে। শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয়, যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সায়েন্স, পিজিডি ইন স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম।
উপরোল্লিখিত বিষয়ে লক্ষ্যে পৌঁছানো সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ। দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনের মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স। অন্তর্বর্তী সরকার গঠন ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনৈতিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্রিফ করবেন তিনি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি, কথা বলেন সংখ্যালঘু নেতৃবৃন্দের সঙ্গেও। তারই ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরতে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের সঙ্গে ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ 5 ডজনের বেশি কূটনীতিক ওই ব্রিফিংয়ে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিলেও এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পৌঁছননি। চট্টগ্রামের পর এবার নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অজ্ঞাত আরও 2 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন 5 আগস্ট বেলা 1:30টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মামলার বাদীর ভাই আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অপরাপর আসামি নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করেন। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ঘোষণার কয়েক ঘণ্টা আগে শহরের মিশনপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন আবুল হাসান। সে সময় চাষারা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট ভোরে মারা যান আবুল হাসান। এবার রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের 91 জন ঊর্ধ্বতন কর্মকর্তার নামে রাজধানীর লালবাগ থানায় এজাহার দায়ের করা হয়েছে। দ্রুতই মামলা নেওয়া হবে বলে জানিয়েছেন বাদী ও আইনজীবী। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। গভীর রাতে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল লালবাগ থানা। গেল 18 জুলাই সন্ধ্যায় রাজধানীর আজিমপুরে সরকারি আবাসিক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে গুরুতর আহত হন ধানমন্ডির আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে সেদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী। ওনার এই দিকটাতে গুলি লাগছে প্রায়, আর বুক তো পুরাটাই 6টা গুলিতে ভরা, আর প্রচণ্ড রক্তজড়িত অবস্থায় ওরে 4-5 জন ধরে নিয়ে গেছে। ওর বাবা জানছে আপনার অ্যাপ্রক্স লেট নাইট প্রায় 11 থেকে 12টা এই সময় আর কি ওর বাবা জানছে। ছেলে হত্যার মামলা করতে এসেছেন বাবা, জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এজাহার গ্রহণ করেছেন। ডিসি স্যার গ্রহণ করেছেন, উনি রিসিভ করে দিয়েছেন। আগামীকাল ওনারা ইন্টারনালি একটা মিটিংয়ে বসবেন। আজকের 18 তারিখে বিকাল 5টা নাগাদ আমরা ফাইনালি কেসটা দাখিল হয়েছে কিনা আমরা জানতে পারবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 91 জনকে ও অজ্ঞাতনামা পরিচয়ে আরও 200 জনকে আসামি করে এজাহার জমা দেওয়া হয়েছে বলে জানান এ আইনজীবী। তাকে বুলেটের মাধ্যমে শহীদ করা হয়েছে, তার বিচারটা যেন নিশ্চিত হয়। সে বিচারের ক্ষেত্রে আপনাদেরও অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি যে এটা ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি চান খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না। শিক্ষা উপদেষ্টা আর কি বলেছেন?
ইশিকা, আপনি জানেন যে শিক্ষা উপদেষ্টা কিন্তু দায়িত্ব নেওয়ার প্রথম যে কর্মদিবস আজকে রবিবার, তিনি কিন্তু সকালে অফিসে যোগদান করেছেন এবং যোগদান করে তিনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলছেন, অর্থাৎ গণমাধ্যমে কথা বলেছেন এবং জানিয়েছেন যে তিনি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে প্রধান কথা বিষয়টি রয়েছে নতুন যে শিক্ষা কারিকুলাম, যেটা নিয়ে কিন্তু আসলে অনেক বিতর্ক সমালোচনা আলোচনা ছিল, সেই কারিকুলাম নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই কারিকুলাম বর্তমান প্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতির কারণে সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয় এবং তারা এই সাময়িক যে সময় রয়েছে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু আসলে আগের যে শিক্ষা কার্যক্রম তারা সেখানে ফিরে যেতে চান, অর্থাৎ এই যে কারিকুলাম ছিল সেটি কিন্তু তারা বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন। এবং যারা এই কারিকুলামের মধ্যে পড়েছে সব শিক্ষার্থী, তাদের আসলে যেন কোনো ধরনের ঝুঁকিতে না পড়ে, কোনো ধরনের ধাক্কা না খায়, সেই বিষয়ে তারা কিন্তু মাথায় রাখবেন এবং তারা স্পষ্ট বলেছেন যে যারা নতুন শিক্ষার্থী রয়েছেন, যারা এই কারিকুলামের মধ্যে রয়েছেন, তাদের আসলে কোনো ধরনের ক্ষতি হবে না, সেটি মাথায় রেখে তারা কিন্তু আসলে কাজ করবেন। এবং একটি বিষয় আপনাকে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ভিসিগুলো যে নিয়োগ এখন মাঝেতে পদত্যাগ করেছে এই সরকার পতনের পর, প্রায় 40টি ইউনিভার্সিটি কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় ভিসি নেই এবং সেই বিষয়টি তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং এটি তিনি স্পষ্ট জানিয়েছেন যে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব প্রশাসনিক দক্ষতা এবং যারা শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আছে তাদেরকে কিন্তু আসলে তারা ভিসি হিসাবে নিয়োগ দেবেন এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনবেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু কাজ করছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু কোনো ধরনের দলীয়করণকে তারা কিন্তু জায়গা দিবেন না। আরেকটি বিষয় বলতে চাই, সেটি বলেছেন যে স্কুল কলেজে যে বিশেষ করে কলেজ স্কুল রয়েছে সেখানকার যে ম্যানেজিং বোর্ড রয়েছে, অর্থাৎ গভর্নিং বডি, সেখানে কিন্তু আসলে দলীয়করণ করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোথাও কোথাও কোনো সভাপতি অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস, সেই বিষয়টা তারা কিন্তু মাথায় নিয়েছেন। তারা স্পষ্ট বলেছেন যে এখন থেকে যে ম্যানেজিং কমিটি হবে এবং সেসব যেসব জায়গায় সমস্যা রয়েছে তারা কিন্তু সেখানে শিক্ষিত এবং দক্ষ লোককে তারা কিন্তু নিয়োগ দেবেন এবং শিক্ষা ব্যবস্থার যে পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু ছাত্র শিক্ষকের যে সম্পর্ক উন্নয়ন তারা কিন্তু কাজ করবেন। অর্থাৎ আজকের প্রথম দিনেই কিন্তু আসলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ তিনি কিন্তু অনেকগুলো বিষয়ে কথা বলছেন। তার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটি শিক্ষা কারিকুলাম এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ থেকে শুরু করে ম্যানেজিং বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন তারা কিন্তু আসলে তেমন ফিরিয়ে আনতে চান এবং তারা বলছেন তারা এই নিয়ে কাজ করছেন এবং তারা ছাত্র শিক্ষকের মেলবন্ধন জন্য তারা কিন্তু কাজ করবেন এবং শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু আসলে সব ধরনের কাজ করবেন। অর্থাৎ দায়িত্ব নিয়ে কিন্তু নতুন উপদেষ্টা কিন্তু তার শিক্ষার যে পরিবেশ ফিরানোর তিনি কিন্তু কাজ করছেন এবং তিনি কিন্তু একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তো সবকিছু মিলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে শিক্ষার পরিবেশ খুব দ্রুত সময় ফিরে আসবে, বিশ্ববিদ্যালয় খুলবে এবং যারা ভিসি প্রভিসি বা প্রক্টর আসবেন তারা কিন্তু আসলে প্রশাসনিক দক্ষ এবং শিক্ষাগত যোগ্যতা তারা থাকবে, তারা কিন্তু আসবেন। কোনো ধরনের দলীয়করণ বা অধ্যক্ষ কেউ আসবে না, তারা কিন্তু স্পষ্ট করেছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসলে তারা এর বাস্তবায়ন করবেন। তো ইশিকা, সবকিছু মিলে এই ছিল আমাদের সমস্যা অবস্থা শিক্ষা মন্ত্রণালয় এবং সচিবালয় থেকে। ইশিকা। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্রিফিং নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। দেখছেন সংবাদ দুপুর। এক মাস পর পুরোদমে খুলেছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রাজধানী শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় 17 জুলাই বন্ধ ঘোষণা করা হয় দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট। তারপর থেকে পুরো এক মাস শিক্ষার্থীদের দেখা গেছে দেশ গঠনের দায়িত্ব পালন করতে। 4 আগস্ট থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে তা বন্ধ করা হয়। 7 আগস্ট থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তেমন একটা পাঠদান হয়নি। অবশেষে সংকট কাটিয়ে এক মাস পর পুরোদমে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। অনেকদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেক ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট ছিলাম, কলেজে আসার খুব ইচ্ছা, এটাই আর কি। অনেকদিন পর আসলে আমাদের এসএসসি পর যখন স্টপ হয়ে গেল সবকিছু, এরপর এত কিছু গেল দেশে, এতদিন পরে আসলে খুশি লাগতেছে। অনেকদিন পর আসছি, প্রায় মোটামুটি অনেকদিন গ্যাপ ছিল, আর আমাদের কলেজ তো অনেকদিন পরে খুলছে। অভিভাবকদের আশা শিক্ষাঙ্গনে ফিরে আসবে স্বাভাবিক পরিবেশ আর নতুন করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি তাদের। এতদিন পর কলেজ শুরু হলো, ক্লাস শুরু হচ্ছে, আমরা খুব খুশি। আমরা চাই মেয়েরা এখন পড়াশোনায় আবার মনোযোগ দেখ, এটাই আমাদের প্রত্যাশা। কারণ আগের যে কারিকুলাম ওটা আমাদের পছন্দ না, নতুন যেটা করতেছে সেটা আমরা অবশ্যই সাপোর্ট করি। ইতিহাসের বাঁক বদলে দিয়ে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। ক্ষমতার পালাবদলে নতুন করে কেউ যেন সংঘাতে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান শিক্ষার্থীদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সারা দেশে উৎসব মুখর পরিবেশে পাঠদান শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, খুলছে বিশ্ববিদ্যালয়গুলো। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট।
কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে জেগে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রোববার সকাল থেকে জয়পুরহাট জেলার প্রায় 700 শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলছে। শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় খোলার খবরে উচ্ছ্বাস নিয়ে বিদ্যালয়ে এসেছেন তারা। অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক বান্ধবী, অনেক শিক্ষকের সাথে দেখা হয়নি। অনেকদিন পড়াশোনা বন্ধ ছিল, বাসায় বসে থেকে অনেক বোর হয়ে গিয়েছিলাম। তো স্কুলে এসে পড়াশোনা করে বেশ ভালো লাগে। আমরা চাই যেন এভাবে চলতে থাকে স্কুল, আর যেন আমাদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। সরকারি নির্দেশনা অনুযায়ী পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাঠদান শুরু হয়েছে। আজকে অনেকদিন পরে কলেজ খুললো। বৈষম্য বিরোধী আন্দোলনে যে ভাইরা আমাদের শহীদ হয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর আমরা স্টুডেন্ট, আমরা ভালোভাবে পড়াশোনা করতে চাই, কিন্তু রাজনীতির কারণে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারিনি। আমরা চাই যেন আমাদের পড়াশোনার সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দেওয়া হয়। সব শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কেটে খুলেছে রংপুরের সব বিদ্যালয়। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর বিদ্যাপীঠগুলো। শিক্ষক, অভিভাবকরা জানান, নতুন সকালে নতুন প্রত্যাশায় তাদের উদ্বেগ কেটেছে। বিশেষ গার্জেনরা ভয় পেত যে রাস্তাঘাটের একটা বিষয় ছিল, যে একটা সমস্যা চলতেছিল, একটা হইচই চলতেছিল, অরাজকতা চলতেছিল। তো এই অবস্থা থেকে আমরা মনে হয় অনেকটাই উত্তরণ করতে পারছি, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি। এখন স্কুলে এসেছি, অনেক ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, পড়াশোনাও ভালো হচ্ছে। যদি স্কুলে এতদিন খোলা থাকতো, আমাদের পড়াশোনাটা আরও একটু এগিয়ে যেত, আমার আর একটু ভালো করে করতে পারতাম। বাসায় থাকতে সবসময় ভালো লাগতো না, চারপাশে ঘরের মধ্যে বন্দি। এদিকে দীর্ঘ 1 মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, যদিও বেশিরভাগ বিভাগে শিক্ষার্থীরা এখনো ক্লাসে ফিরেনি। এর আগে জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হলেও বন্ধ ছিল শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত বরিশালের সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর সরকারি মহিলা কলেজ, বিএম কলেজ, হাতেমালি কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরকার এখন খুলে দিয়েছে, আমাদের খুব ভালো লাগতেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল উত্তপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ স্বাভাবিক হচ্ছে। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থবিরতা কাটিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন 13 আগস্ট থেকে নিয়মিত অফিস করছেন। আজ তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে অফিস করছেন। গত মঙ্গলবার মহানগরের পুবাইল ও গাছা জোনে অফিস করেছেন। এ সময় তার সঙ্গে 2জন প্যানেল মেয়র এবং কয়েকজন কাউন্সিলর ও সংরক্ষিত সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 20 জুলাই মেয়র জায়েদা খাতুনের বাসভবন, সিটি কর্পোরেশনের 2টি আঞ্চলিক কার্যালয় ও কয়েকটি কাউন্সিলরের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। আন্দোলন আরও বেগবান হলে 5 আগস্ট মেয়র জায়েদা খাতুনের বাসভবনে 2য় দফা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে বাসভবনে থাকা সব মালামাল, আসবাবপত্র, সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি অফিসে আসেননি। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে। অফিস করছেন মেয়র জায়েদা খাতুন। নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। গাজীপুর সিটি কর্পোরেশনের যে নগর মাতা রয়েছে উনি কিন্তু নিয়মিত অফিস করছেন এবং প্রতিটি দপ্তরে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গাজীপুর নগর ভবনে। উনি কিন্তু গত মঙ্গলবার থেকেই নিয়মিত অফিস করছেন এবং সব জায়গায় কিন্তু উনি খোঁজ খবর নিচ্ছেন। আপনারা জানেন যে গাজীপুরের দুষ্কৃতিকারীরা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের জোনাল অফিস দুটিতে অগ্নিসংযোগ এবং তার বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু উনি নিয়মিত সাধারণ মানুষের পরিষেবা দিয়ে গেছেন এবং তার দপ্তর থেকে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ মানুষের কিন্তু সেবা দিয়ে গেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে যে অফিস তার রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের আনাগোনাও বেড়েছে এবং প্রতিটি কর্মস্থলেই কিন্তু সাধারণ যে মানুষের উপস্থিতি সেটাও কিন্তু চোখে পড়ার মতন। এবং সব জায়গায় কিন্তু মেয়র কিন্তু উপস্থিত থেকে এবং জোনাল অফিসগুলোতে কিন্তু উনি নিয়মিত অফিস করেছেন। এবং আজকে কিন্তু গত বৃহস্পতিবার থেকে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনে কিন্তু উনি অফিস করছেন এবং পাশাপাশি সব ধরনের
দপ্তরগুলোতে কিন্তু উনি খোঁজখবর নিচ্ছেন। আজকে আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি যে নগর ভবন, এখানে কিন্তু আমরা সাধারণ যে অফিসগুলো তার অধীনস্থ যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে সকল কর্মচারীরা কিন্তু কর্মব্যস্ত সময় পার করছেন এবং তারা কিন্তু আমরা দেখেছি যে তারা সবাই কিন্তু মানে সেই আগের রূপে ফিরে গেছে। গাজীপুর সিটি কর্পোরেশন সাধারণ মানুষও পরিষেবা পাচ্ছে, সেভাবেই কিন্তু মানুষের মধ্যে যে একটি ধারণা ছিল সেই ধারণা কাটিয়ে উঠে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখন যে আগের অবস্থায় ফিরে গেছেন এবং সাধারণ মানুষ সহ যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশনের কাজকর্ম আসছেন তারা কিন্তু কাজকাম করে স্বস্তিতেই যাচ্ছেন। আমরা প্রতিটি দপ্তর এবং প্রতিটি প্রশাসনিক ভবনে খোঁজখবর নিয়ে যে জানতে পেরেছি যে সাধারণ মানুষের উপস্থিতি সহ কাউন্সিলররা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে তারাও কিন্তু আপনার অফিস করছেন। বলতে গেলে আগের যে রূপ ছিল সেই রূপে ফিরেছে গাজীপুর সিটি কর্পোরেশন। তো এই অবস্থায় কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের সবগুলো দপ্তরে কিন্তু কাজকর্ম স্বাভাবিক রয়েছে। তো স্বাভাবিক কাজকর্ম চলছে সব জায়গায়। এই ছিল আমার কাছে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সর্বশেষ। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক কাতারের দোহায় 2 দিনের আলোচনার পরও গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতাই হয়নি। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই পরিস্থিতিতেই উপত্যকার একের পর এক অঞ্চল খালি করার নির্দেশ দিচ্ছে আইডিএফ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। গাজায় যেন হিংস্রতার সব মাত্রায় ছাড়ালো ইসরায়েল। নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে হত্যা প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। এরই মধ্যে এবার আল জাওয়াইদায় আইডিএফ এর হামলায় একই পরিবারের 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে 2 থেকে 11 বছর বয়সী শিশুও রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। এ পরিস্থিতির মাঝেই মাগাজি শরণার্থী শিবির থেকে নতুন করে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এতে প্রাণ বাঁচাতে যেভাবে পারছেন পালাচ্ছেন। তবে যুদ্ধবিরতির মধ্য দিয়ে এর নৃশংসতা থেকে কিছুটা মুক্তি পাওয়ার আশায় ছিলেন ফিলিস্তিনিরা। তবে কাতারের দোহায় 2 দিনের আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি পক্ষগুলো। এই অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো। তবে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য নেতানিয়াহুর শর্তকে দুষছে হামাস। এর মধ্যে এ নিয়ে আলোচনার জন্য ইসরায়েল গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। স্থানীয় সময় শনিবার রাতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসেন জিম্মিদের পরিবারের সদস্যদের পাশাপাশি হাজার হাজার মানুষ। এ সময় বন্দীদের অবিলম্বে ফিরিয়ে আনতে নেতানিয়াহুকে আহ্বান জানান তারা। Today marks day 316. আজ 316 দিন আমার ভাইদের গাজায় আটকে রেখেছে হামাস। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তারা ইসরায়েলে ফিরুক। প্রধানমন্ত্রীকে চুক্তিতে সম্মত হতে আমরা আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নেতানিয়াহুর পদত্যাগের দাবিও বিক্ষুব্ধদের। এদিকে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের ভেতরে ও বাইরে চাপে আছেন নেতানিয়াহু। এছাড়া ক্যাবিনেট সদস্যরাও 2 ভাগে ভাগ হয়ে গেছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে শনিবার পথে নামল বাম কংগ্রেস। কলকাতার রাসবিহারী মোড় থেকে এই মিছিল শুরু হয়ে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে গিয়ে শেষ হয়। লোকসভা ভোটের পর কেন্দ্রীয়ভাবে এটিই ছিল বাম কংগ্রেসের যৌথ কর্মসূচি। মিছিল শুরুর সময়ই তুমুল বৃষ্টি শুরু। বৃষ্টি স্নাত হয়ে মিছিলে হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, সিপিএম পলিট ব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েও একজন চিকিৎসককে কর্মস্থলে নিরাপত্তা দিতে পারেননি, তাই তাঁর ইস্তফা দেওয়া উচিত বলে দাবি তোলেন নেতারা। এদিকে এর জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বাংলার সিপিএম কংগ্রেস বিজেপির দালাল, তাই রাজ্যকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বলে জানান তিনি। দেখছেন সংবাদ দুপুর।